আসে, এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই অ্যাডম মিয়া। আচ্ছা, খুব ভালো। 2023 সালের 28 অক্টোবর কয়েক লাখ জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে আমি বলবো, আপনি জাতির কাছে তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? সাংবাদিক পিনাকি ভট্টাচার্য দাদা ভয়াবহ কিছু তথ্য দিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। প্রিয় দর্শক, একে একে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের সাংবাদিক তরুণ ঘোষ, উনি ভয়াবহ কিছু তথ্য দিল গোপালগঞ্জবাসীদেরকে নিয়ে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান বাংলাদেশের যে সেনা বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যারকে নিয়ে কিছু ভয়াবহ তথ্য দিল। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের ভারতবর্ষের এনএসএ অজিত ডোভাল, তিনি কিন্তু খুব তাড়াতাড়ি চিনে গেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। তিনি বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি সোহেল এবং শহীদ রমজান, এই চারজন, এদের মধ্যে একমাত্র সংখ্যালঘু আছেন দীপ্ত। তারই ছবিটা বেরিয়েছে, প্রকাশ্য সংবাদ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে গেছে। তার মৃতদেহের উপরে বুটের লাথি পড়ছে, আর বাকিগুলোর অবস্থা এখনো জানা যায়নি। তাহলে এই যে 1971 সালে যে ঘটনা ঘটেছিল আর 2025-এর গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, তাহলে তফাৎটা কি রইল আমাকে বলুন। তাহলে ভারত, এই পাকিস্তান এবং বাংলাদেশ, আধুনা পূর্ব পাকিস্তান, এর তফাৎটা কি রইল? তখনও যে শাসন ছিল, সেনাবাহিনীর মেরে টেনে হিজড়ে নিয়ে যেত, আজকেও সেই সেনাবাহিনী তাই করছে, মারার পরে মৃতদেহ টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে গোপালগঞ্জের লোকেরা, তাদের হাতে কি ছিল? তারা তো নিরস্ত্র ছিল, তাদের হাতে একটা লাঠিসোঁটাও ছিল না। তারা শুধু ঢিল মেরেছে। আপনারা টিয়ার গ্যাস ছুটতে পারতেন, রাবার বুলেট ছুটতে পারতেন, কিন্তু তা না করে আপনারা একেবারে লাঠিচার্জ ফাঠিচার্জ না করে সরাসরি একেবারে গুলি চালিয়ে দিলেন। এইবারে এই খবরটা সারা পৃথিবীর মিডিয়ার কাছে পৌঁছে গিয়েছে। সারা পৃথিবীর যে সমস্ত মিডিয়া আছে, গোপালগঞ্জের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক হত্যার খবর উঠে এসছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এখন আপনাদের দেশে সংবাদ মাধ্যম যে এটা প্রচার করবে না, তা আমি কালকেই বলেছিলাম। এটা খুব স্বাভাবিক। সংবাদ মাধ্যমের তো গলা টিপে রাখা হয়েছে। নাইট ফাইট সব ওখানে বসেছিলেন, তারা ওখান থেকে তারা একটা পোস্টটা দেয়। সেটা হচ্ছে, যদি বেঁচে ফিরতে পারি, মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, সার্জিস। উনি একটা স্ট্যাটাস দেন। তারপর যথারীতি সেনাবাহিনীর ট্যাঙ্কে করে খুলনা চলে গেলেন। খুলনা থেকে তারপর ফেরে এবং ঢাকায় ফেরার পর এই 26 অক্ষরের যে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি লিখছেন, গোপালগঞ্জে কারফিউ জারি হয়েছে, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বার হবেন না। বাপ, বুঝুন, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে। কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ। এটা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ। সেনাবাহিনী এগুলো দেখতে পাচ্ছে না, সেনাবাহিনীর চোখের সামনে সবকিছু হচ্ছে, সেনাবাহিনী এগুলো দেখতে পাচ্ছে না। সেনাবাহিনী কি পারে? আওয়ামী লীগের ক্ষমতায় নেই, আওয়ামী লীগকে পেটাও, গুলি করে মারো, পেটাও। আসলে এ হচ্ছে গিয়ে জামাতের অংশ, জামাত থেকে বেরিয়েছে। তাই কালকে লিখেছিলাম আমি যে রক্ত কখনো শোধন হয় না, রক্ত সেই একই থাকে, তাকে যতই চেষ্টা করুন রক্তকে শোধন করা যায় না। এখন এতদিন বাদে আমাদের শেখ হাসিনার মোহভঙ্গ হয়েছে, এতদিন বাদে ভারতবর্ষ বারবার বলে দেওয়ার পরও তার মোহভঙ্গ হয়নি। এবার তার মোহভঙ্গ হয়েছে। তিনি একটা অডিও বার্তা ছেড়েছেন, সেই অডিও বার্তাটুকু আমি এখানে একটু জুড়ে দিলাম, অল্প কিছু অংশ জুড়ে দিলাম। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া, আর আমি আসার পরে সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির বেতন বৃদ্ধি করা, সব বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি, এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নাম্বার স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে। জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের। আর যখন এই ইউনূস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা তো তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগানই দিয়ে দিল, এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, মিডিয়ার এখনো ভূমিকা আছে। এখন তো আপনারা সত্য নিউজ প্রকাশ করেন না, বলেন এখন কি আপনারা স্বাধীন? যদি স্বাধীন হন তাহলে এই ধ্বংসযজ্ঞ যে চালাচ্ছে এগুলো কেন আপনারা প্রচার করেন না? কেন বলেন যে আওয়ামী লীগ সাধারণ, সেখানে কারা ছিল আওয়ামী লীগের? এখানে ছিল আমাদের দেশে, আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল। এখানে তো কোনো আওয়ামী লীগ ছিল না। আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন, কিসের জন্য করেন? গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? আমরা কি এদেশের জনগণ না, নাগরিক না? তারা বলে যে গোপালগঞ্জ স্বাধীন করবে। কেন গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে? আমরা কি পূর্ব পাকিস্তানের লোক? আপনারা মাইক্রোফোন আমাদের কাছে ধরার দরকার নাই। এখন হাসনাত সার্জিসরা বা সজীব ভুঁইয়া যারা বলছে এই সমস্ত কেন বলছে জানেন? এই সমস্ত ভয় পেয়ে বলছে। কারণ মিলিটারি যতই থাকুক, সেনা যতই থাকুক না কেন, সেনার সংখ্যা কত? সেনার সংখ্যা কিছু বেশি নয়। সারা দেশে আওয়ামী লীগের এই যে গোপালগঞ্জের কাণ্ডটা যখন ছড়িয়ে পড়বে ধীরে ধীরে, ওই কোভিডের মতো ছোঁয়াচে রোগ, সবাই যদি একসঙ্গে ধীরে ধীরে বেরোতে থাকে তাহলে পরে এদের তাল খুঁজে পাওয়া যাবে না। এরা কোথায় কোন দিকে পালাবে বুঝতে পারবে না। তাই এরা এখন ভয় দেখাচ্ছে। আপনারা ঘরে ঘরে যা আছে ঝাঁটা ঝাড়ু নিয়ে আপনারা তৈরি থাকুন। গোপালগঞ্জ যে পথ দেখিয়েছে সেই পথে আপনারা হাঁটুন, তাহলে পরে আপনাদের মুক্তি। কে কোথায় কবে কি করবে সে আশা ছেড়ে দিন, সে তো করবে, যে হেল্প করবে। কিন্তু আপনারা যদি বাঁচতে চান তাহলে আপনারা সবার আগে নিজেরা তৈরি হন। আপনার ঘরের বিপদ আপনাকে মেটাতে হবে, আপনার সমস্যা আপনাকে মেটাতে হবে। পাড়াপড়শি এসে মেটাবে সেই আশা বস্তা কাটা হচ্ছে অমূলক এবং
অত্যন্ত বোকামির কাজ হবে। আর জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে আমি বলবো, আপনি জাতির কাছে একটা হিরো হয়ে থাকতে পারতেন, কিন্তু আপনি যা করলেন, আপনার মুখোশ খুলে গেল। আপনার ভালো মানুষের মুখোশ, ওই হুঁশিয়ারির মুখোশ, সেটা ছিল আপনার আওয়ামী লীগের জন্য। এটাও পরিষ্কার হয়ে গেল, আপনি হয়ে গেলেন একটা হত্যাকারী, নেমোকারাম এবং বজ্জাত। পৃথিবীর চোখে, বাংলাদেশের মানুষের চোখে আপনার যে স্থান নামলো না, আপনি জীবনের এখান থেকে উঠতে পারবেন না। আপনি রিটায়ার করার পর অন্তত বাংলাদেশে থাকতে পারবেন না, আমি আগাম এটা বলে দিতে পারছি। আর এ দিন তো থাকবে না, দিন তো পাল্টায়। আপনি হয়তো বুঝতে পারছেন না, দিন পাল্টাবে। আপনি প্রথম কি করলেন, জামাতকে আপনি ডেকে এনেছিলেন প্রথম বৈঠকে, যেদিনকে আপনি 5 তারিখে যে ভাষণ দিলেন, আমি দায়িত্ব নিলাম, তারপরে আপনি যখন জামাতকে ডেকেছিলেন, তখনই কিন্তু অজিত দোভাল বলে দিয়েছিলেন এই লোকটা কিন্তু আপনার বিপদ ডেকে আনছে, ও জামাতের লোক, ও জামাতই আছে। শেষ পর্যন্ত ওনার মোহভঙ্গ হয়েছে। আপনারা সবাই তৈরি হন। এই সেনাবাহিনীকে আর বিশ্বাস করবেন না। এই সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী নয়। আপনাদের ধারণা ভুল ছিল, এটা প্রমাণিত হয়ে গেছে অক্ষরে অক্ষরে। আমি বরাবর বলে এসেছি, এই সেনাবাহিনী কিন্তু, এই সেনাবাহিনীর সেনানায়ককে ভারতবর্ষ বিশ্বাস করে না। আজকে প্রমাণিত হলো যে ভারত যেটা বলেছিল সেটা 100% ঠিক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই একত্র হয়ে লড়ার জন্য প্রস্তুত হবেন। সাবধানে থাকবেন। নমস্কার।